এলএম কোচিং সেন্টারের দ্বিতীয় ক্লাস 6/1/26 ইংসনের মঙ্গলবার রাত 10টা বাংলাদেশ সময়। যেহেতু আমি আমেরিকাতে থাকি, আপাতত আমেরিকার আটলান্টার সময় অনুযায়ী দুপুর 11টা, সকাল 11টা। চলে আসি। আমরা সপ্তাহে 2 দিন ক্লাস নেওয়ার কথা, মঙ্গলবার এবং শুক্রবার। শুক্রবারে কেস টেকিং থাকবে প্রতি সপ্তাহে, এবং তার সঙ্গে হয়তো এক একটা রোগ সম্পৃক্ত করে আলোচনা করার চেষ্টা করব। আর আজকে আমাদের যে ভাগগুলো আছে তাতে আমি রেখেছি এলএম পদ্ধতির ভিত্তি। আমি 4টা ক্লাস নেব এবং বলে দিচ্ছি এলএম পদ্ধতির ভিত্তি প্রতি মঙ্গলবারে, এবং দ্বিতীয় ক্লাস হবে এলএম টিনচার, কিভাবে আমরা ওষুধ তৈরি করি, এবং এলএম পদ্ধতি অ্যাকুইট এবং ক্রনিক ডিজিজ কিভাবে আমরা ওষুধ প্রয়োগ করব। তারপরে এলএম স্কেল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিত্তিটা কি? প্রথমে চলে আসি এলএম পদ্ধতির ভিত্তিটা কি। দেখুন, অর্গননের ষষ্ঠ সংস্করণে হ্যালো, আমি তো ক্লাসে আছি, এখানে কেন? তাহলে এলএম পদ্ধতির ভিত্তিটা কি? প্রথমে চলে আসি, সেটা হচ্ছে অর্গননের ষষ্ঠ সংস্করণ। আমরা যারা অর্গনন জানি, পড়ি, হোমিওপ্যাথিক যারা জানে তাদের অর্গনন সম্বন্ধে নিশ্চয়ই ধারণা আছে, আমি এর বেশি কিছু বলতে চাইব না। সেখানেই এলএম পদ্ধতির কথা বলা আছে ষষ্ঠ সংস্করণে। পঞ্চম সংস্করণ পর্যন্ত শততম পদ্ধতি নিয়েই কথাবার্তা হয়েছে, এবং সেগুলো প্রচার এবং প্রসার ঘটেছে, এবং বড় বড় ডাক্তারেরা তার উপরে ভিত্তি করে সকল হোমিওপ্যাথিকের মূল জিনিস আলোচনা হয়েছে। তাহলে পার্থক্যটা কি, ভিত্তিটা কি? যে নতুন সংস্করণে এসে হ্যানিম্যান কি বলল সেটা আমরা কেউ জানি না, প্রয়োগ করি না, এবং আজকে 100 বছর হলো তার প্রয়োগ নাই। 100 বছর হয়নি, 80-90 বছর হলো তার, এখনো পর্যন্ত আমরা কেউ বিশ্বাস করতে পারছি না, নানা কারণে। সেগুলি আমি আলোচনা করতে যাব না। আমরা যারা ডাক্তারি করব, আমরা সংক্ষেপে চেষ্টা করব যে কত তাড়াতাড়ি এলএম পদ্ধতি বুঝেই এই ভিত্তির উপরে ভিত্তি করেই আমরা করব। এই জন্য লেখাপড়ার চাপও আমাদের অনেক কমে গেছে। আমি কথা বলছি না যারা জ্ঞান পিপাসু, যারা রিসার্চ করতে যান, যারা অগাধ নলেজ অর্জন করবেন, তাদের কথা আলাদা। কিন্তু আমরা যারা ছাপোষা মানুষ, হোমিওপ্যাথিক করি, হয়তো জীবিকা নির্বাহ করি, তাদের উদ্দেশ্য দুইটা হইতে পারে। একটা হচ্ছে টাকা পাওয়া, আর একটা হচ্ছে মানবতার সেবা করা। আমরা এই উদ্দেশ্যেই, মানবতার সেবার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। বেশ কম থাকতেই পারে, প্রয়োগের ভুল নীতি থাকতেই পারে, ভুল না হলে আমি কোনোদিনই শিখব না। সেই ভুল আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদেরকে মনে রাখতে হবে যে এই ভিত্তি হচ্ছে এলএম পদ্ধতি। তাহলে এলএম পদ্ধতি কোত্থেকে আসলো? ষষ্ঠ সংস্করণ। ষষ্ঠ সংস্করণ কবে এটা প্রকাশিত হলো? 100 বছর পর, অর্থাৎ এটা হ্যানিম্যান লেখি যাওয়ার পরে। আমি একটু ইতিহাস নিয়ে আলোচনা করবো না, আমি একটু চলে আসি। এই যে এলএম পদ্ধতি যখন আবিষ্কার হলো অথবা জানতে পারলো বিশ্ববাসী, তখনও বিশ্বাস করতে পারলো না। এটা প্রসার অনেকটা কমে গেল, নানা কারণে প্রকাশিত হতে দেরি হলো। প্রকাশিত হওয়ার পরও এটা নানা কারণে, যেহেতু ব্যবসায়িক মনোভাব যাদের হয়েছে, শততম পদ্ধতি, তারা এই নিয়ে আর এগিয়ে আসলো না। তাহলে বাধাগুলো দেখেন। আমি সেই বাধা থেকে মুক্তি হয়ে আমরা এলএম পদ্ধতি যারা শিখতে যাচ্ছি, তারা আর মাথার ভিতরে শততম পদ্ধতির কথা মাথায় আনবেন না, যে ওখানে কি হলো, ওখানে 30 হলে এখানে কত হবে, ওখানে 6 হলে এখানে কত হবে। ওই সকল জিনিস থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের এই চেষ্টা, আমাদের এই সফলতা। আমাদের এই পদ্ধতিতে আপনার এলএম পদ্ধতি বলা হয়। আমরা 50 পদ্ধতি ছাড়া আর কিছু বুঝবো না। আমাদের ভিত্তি হলো ষষ্ঠ সংস্করণ অনুসারে, এবং অতীতের সকল জিনিস বাদ দিয়ে হ্যানিম্যান নতুন তত্ত্বকতা যোগ করেই এলএম পদ্ধতির ভিত্তিটা স্থাপন করেছেন। বুঝলাম?
বুঝলাম স্যার এলএম পদ্ধতিটা কি, তাহলে একটু সংক্ষেপে চলে আসি। এল মানে 50, এম মানে মিলিসিস, অর্থাৎ 50 সহস্রতম পদ্ধতি। পদ্ধতিটা যদি একটু বুঝতে চেষ্টা করেন, যেমন ধরেন 30 থেকে আপনি 31, 32, 33 করে গিয়ে 100 বানালেন, আর এখানে 50 শতকর্মীর একটা পাওয়ারের সঙ্গে আরেকটা পাওয়ার প্রায় 50,000 গুণ বেশি। তাহলে M1 সাথে M2 পার্থক্যটা বুঝতেই পারছেন। এই জন্যই তাকে বলা হয় 50 শতকর্মী পদ্ধতি বা এলএম পদ্ধতি। এটা রোমান হরফে লেখা এলএম। এল হলো 50, এম হলো মিলিসিমেন। তাহলে বুঝতে পারেন যে এইটা তথ্য কিসের উপরে ভিত্তি করে আমরা এটা করবো এবং কেন করবো সেটাও আমরা ব্যাখ্যা জানলাম। আমরা এর বেশি জানতে চাই না, আমরা খালি তাড়াতাড়ি করে এলএম পদ্ধতি প্রয়োগ শিকার জন্য আমার এই আলোচনা। অর্থাৎ 6 মাসের ভিতরে আমাকে দক্ষ ডাক্তার হয়ে উঠতে হবে কিভাবে যেন আমরা সকল রোগের চিকিৎসা করতে পারি। চলে আসি, তাহলে কি বুঝলাম যে এটা একটা পদ্ধতি, দশতম পদ্ধতির মতন এলএম পদ্ধতি। 50 সহস্রতম পদ্ধতি বলা হয় একটা পাওয়ারের সঙ্গে একটা পাওয়ার, অর্থাৎ M1 থেকে M1 50,000 গুণ বড় গতিকেই তার এলএম পদ্ধতি বলা হয়। তাহলে এটা নিয়ে আমাদের আর কারো রকমের সংকীর্ণতা আলোচনা থাকা উচিত নয়। বাকিটুকু আপনার জেনে নেন, আপনার যেখান থেকে জানার সুযোগ আছে। আমরা এলএম পদ্ধতিতে আলোচনা করলাম এবং এটা মূল ভিত্তি আলোচনা করলাম, এবং মূল ভিত্তিতে কেন এটা করতে যাব তার কয়েকটা পয়েন্ট আলোচনা করে আজকের আলোচনাটা শেষ করব। চলে আসি, কেন করব। হ্যানিম্যান কি বলেছেন? বলছে এই জিনিস সবচেয়ে দ্রুততম আরোগ্য করে। প্রশ্নটা খুব সহজ হলেও কিন্তু আরোগ্যটা অন্য জিনিস। অর্থাৎ উপশম পাওয়া আর আরোগ্য হওয়ার মধ্যে নিশ্চয়ই আপনারা পার্থক্যটা জেনে নেবেন, আমি আর এই বিস্তৃতি ব্যাখ্যা করবো না। চলে আসি 4টা পয়েন্ট। অ্যাগ্রেভেশন নাই বললেই চলে। তাহলে 2টা পয়েন্ট পেয়ে গেলাম, অর্থাৎ খুব দ্রুত আরোগ্য হয় এবং আরোগ্যর কোনো অ্যাগ্রেভেশন নাই। কারণ দেখেন হ্যানিম্যান তার শেষ দশায়, অর্থাৎ 100তম পদ্ধতির এই সকল ট্রাভেলস উনি জানতে পেরেই রিসার্চ শুরু করেন কিভাবে অ্যাগ্রেভেশন ছাড়া আমরা চিকিৎসা করতে পারি এবং কত তাড়াতাড়ি নিরুপদ্রবভাবে এটা করতে পারি। সেটার জন্য উনি এটা প্রচলন করেছেন গতিকেই আমরা তার দর্শন পেয়ে আমি অবাক হচ্ছি। আমার হোমিওপ্যাথিক বিশ্বাস করতে 12 বছর সময় লেগেছে। তার কারণ এই সূক্ষ্ম মাত্রা বিশ্বাস করাটি বড় কঠিন। তারপর এখন বলবো চোখ ধাঁধা করে কি জিনিস দেখতেছি। সেই 50 পদ্ধতির প্রথম কথা হলো দ্রুততম আরোগ্য, এবং সেটা খুব তাড়াতাড়ি হয়, সেটা ক্রনিক ডিজিজ হোক আর অ্যাকুইট ডিজিজ হোক, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। অ্যাগ্রেভেশন নেই বললেই চলে। তাহলে যেখানে নাই সেখানে আমরা অ্যান্টিডোটের কথা চিন্তা করার আর কোনো প্রশ্ন আসে না। তাহলে 2টা জিনিস সলিউশন হয়ে গেল, খুব তাড়াতাড়ি এবং অ্যাগ্রিভেশন নেই। তৃতীয় হচ্ছে ঘন ঘন এটা ডোজ দেওয়া যায়। তার কারণ হচ্ছে যেহেতু সূক্ষ্মমাত্রা হাই পাওয়ারফুল, এটা ভেনিশ হয়ে যায়, অর্থাৎ এটা আর ক্রিয়া থাকে না। যতক্ষণ থাকে তার গভীরতা এবং ততক্ষণই সে কাজ করার পরের আর থাকে না গতিকে পরবর্তী মাত্রা আপনি অথবা ডোজ আমরা দিতে পারি। সেটা আমরা যখন আলোচনা করতে যাব তখন আর একটু বিস্তারিত আলোচনা করব। তাইলে ঘন ঘন সেটা দেওয়া যায়। আরো কি, যে কোনো সময় যে কোনো ওষুধ পরিবর্তন করা যায়, এটা হয়তো এখানে নেই। পরিবর্তন কিরকম? ধরেন আপনি অ্যাকোনাইট দেওয়া শুরু করেছেন, অ্যাকোনাইটে 3বার হয়তো প্রয়োগ করার পরে এক মাত্রার আপনার ফলাফল পাচ্ছেন না, আপনি বুঝতেছেন অ্যাকোনাইটের কারণ আমি বলি তরুণ রোগে আপনার 2-3 মাত্রাই আপনি বুঝতে পারবেন। তাইলে অ্যাকোনাইট 3-4 মাত্রা যাওয়ার পরে যদি কাজ না হয়, তখন আপনি যদি বুঝেন যে এটার কি ওষুধ সিলেকশন করতে পারে অথবা কোনো লক্ষণ যদি আপনি বুঝতে পারেন, নেক্সট ওষুধ আপনার পরমুহূর্তে আপনি দিতে পারেন। কিন্তু 100তম পদ্ধতিতে অনেক সময় তা সম্ভব নয়, হয়তো অ্যান্টিডোট দিয়ে আপনাকে যেতে হচ্ছে। তাহলে কত সুবিধা, এত সুবিধার পরও আমরা এটা ব্যবহার করি না, আমরা জানি না, আমরা এটা সম্বন্ধে আরো বিরূপ মন্তব্য করে আমরা বেড়াই। সেটাই দুর্ভাগ্য। সেটার জন্যই আপনাদেরকে নিয়ে আমার আলোচনা। হয়তো আমি থাকবো না, আপনারই আগামী দিনের ভবিষ্যৎ
আমি চিন্তা করব যে যেন আপনাদের এই চেতনা থাকে যে 50 দিন পদ্ধতি ছাড়া আর আমি কোন পদ্ধতি ভাববার, আমি কোনো পদ্ধতির কথা আর চিন্তা করবো না, জানবো না, জানার চেষ্টাও করবো না। বলে স্যার আপনি তো জানছেন গতিকে আজকে কথা, হ্যাঁ আমি তো জানছি যখন শততম পদ্ধতি ছিল, আমি শততম পদ্ধতি ব্যবহার করি নেই বললেই চলে। আমার হাতে কোনোদিন শততম পদ্ধতি আমার মনে পড়ে না রুগীর চিকিৎসা ক্ষেত্রে আমি দিয়েছি। হঠাৎ হঠাৎ করে যদি কেউ দূরত্ব টেলিফোন করে যদি 50 পদ্ধতি পাওয়া না যায়, তখনও তো বলছি আপনারাও তাই করার চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত 50 পদ্ধতি হাতের কাছে আছে ততক্ষণ শততমের কথা নামও নিতে পারবেন না, কোনো প্রয়োজন নেই। সেটাও ব্যাখ্যা করলাম। দীর্ঘস্থায়ী রোগে মৃদু কিন্তু গভীর, ওই যে কথাটা আমি বললাম, কাজ কিন্তু গভীর এবং অ্যাকশনটা খুব ধীর স্থিরে হয়, অর্থাৎ অ্যাগ্রিভেশনটা হয় না, সে কারণে তার প্রয়োজনটাও অন্য স্বীকার্য। তাহলে এই 3-4টার উপরে ভিত্তি করেই আমরা এলএম পদ্ধতিটা প্রয়োগ করতে যাব। তাহলে বুঝলাম এলএম সিস্টেমটা কি, এবং এবং আমরা যদি তুলনা করি শততমের সঙ্গে তাহলে কিভাবে আমরা ভাবতে পারি। দেখুন, শততম পদ্ধতি 200 ব্যবহার করে 7 দিন বা 15 দিন অফ দিতে হয়, অবজারভেশন করতে, আর এটা ঘন ঘন আপনি ব্যবহার করতে পারেন। আপনার লক্ষণের পরিবর্তনের উপরে ভিত্তি করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি এটা চেঞ্জ করতে পারেন। অনেকে বলবো স্যার বুঝি না, আপনাদের যদি দর্শন করার ক্ষমতা না থাকে তাহলে তো হোমিওপ্যাথিক করতে পারবেন না। আর না থাকারও কথা, আজকালকার ওষুধের উপরে ভিত্তি করে আপনি অনেক সময় নির্বাচন করা যায় না। সেজন্য আমি আপ্রাণ চেষ্টা আছি আপনাদের হাতে খাঁটি ওষুধ তুলে দেওয়ার জন্য। তা না হলে ডাক্তারি আমিও করতে পারবো না, আপনারাও করতে পারবেন না। সেজন্য নিজে হাতে তৈরি করেই ওষুধগুলো প্রয়োগ করে ডাক্তারিটা শিখেছি। অর্থাৎ আমি যেই ফার্ম থেকে ডাক্তারিটা শিখেছি সেই ডাক্তার কর হোমিওপ্যাথিক ফার্মেসি, সেখানে বিপুল পরিমাণের হোমিও স্টক ছিল, অন্তত 500 রকমের ওষুধ। যে কোনো সময় যে কোনো রকমের ওষুধ যদি আমার সিলেকশন করে আমি প্রয়োগ করেছি, আমি অবাক হয়ে গেছি 50 পদ্ধতির কি জিনিস। আপনারাও সেটা চেষ্টা করেন, তবে ওষুধগুলো খাঁটি চাই, তা না হলে ডাক্তারই আপনাকে চোখ ফিরাবে না। আপনাকে ওষুধ প্রয়োগ এবং দর্শনই আপনাকে ডাক্তার বানাবে, আমি ডাক্তার বানাবো না। প্রতিটা রোগীর ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করে লক্ষ্য করবেন। আর এখনো যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন অনেকেই গভীর ক্রিয়াশীল ওষুধগুলো অপব্যবহার করেন, সেটা যেরকম শততম পদ্ধতিতে খারাপ, 50 পদ্ধতিতেও খারাপ। কারণ একবার আপনার ডোজ প্রয়োগ করলে তার শরীরের, কারণ হোমিওপ্যাথিক যে ভিত্তির উপরে ভিত্তি করে হোমিওপ্যাথিকের যে সকল রোগ লক্ষণ প্রকাশ করা হয়েছে, একটা শরীরে সেই রোগ সৃষ্টি হয়, সেই কথাটা মাথা রেখেই চিন্তা করবেন। কোনো রকমের ডিপ সিটেড মেডিসিন অনায়াসেই প্রয়োগ করবেন না, না জেনে। কারণ হোমিওপ্যাথিক এত সুন্দর, আমার ব্যাখ্যাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। চলে আসি, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে আজকের এই ভিত্তি নিয়ে আলোচনা করা। তাহলে 50 পদ্ধতি আমরা বুঝতে পারলাম এবং তুলনা করতে যাচ্ছি কার সঙ্গে? শততম শুধু। যদি কোনো প্রয়োজন নেই, এটা ঘন ঘন ব্যবহার করা যায়, এটা নিয়ন্ত্রণ করা যায়, এটা ক্রনিক ডিজিজে অনায়াসে প্রয়োগ করা যায়, এবং এই কয়েকটা পার্থক্য, আরো অনেক কিছু আছে, সেগুলো বিস্তৃত আলোচনা করার প্রয়োজন নেই। আমরা এইটুকু বুঝবো, আমরা আছি আমাদের পথে। আমরা 50 পদ্ধতির এই ভিত্তির উপরে করেই আমরা ওষুধটা প্রয়োগ করব। যারা হয়তো 50 প্রয়োগ করতে সাহস পান না, অথবা অযথা চিন্তা করেন, অথবা মনে রাখবেন M1 M2 M3 কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই। যেই ওষুধে ক্ষতি, অর্থাৎ ক্ষতি হওয়ার কারণ না, মানে কোনো রকমের অ্যাগ্রিভেশন নাই, কোনো রকমের ট্রাভেলস নাই। অর্থাৎ আমরা দেখবেন অনেক সময় 30-এর পরে 200 দিলেন, কিন্তু এই যে জাম্পিং 30 পাওয়ার তারপরে হলো 200 পাওয়ার, আর এখানে হলো M1 M2। এখানে আরেকটু বলে রাখি, অনেকে তো মনে করেন স্যার কেউ তো 3 দিতে বলে, কারণ শততম পদ্ধতিতে বলছে যে বেশি হাই পাওয়ার দেওয়া উচিত, 1 থেকে 30 না দিয়ে 200 দেওয়া। ওগুলো থেকে বেরিয়ে আসেন, আপনার ডাক্তারি করবেন, আপনারটা আপনার, আপনি M1 থেকে শুরু করবেন। এখন হয়তো বলবেন যে স্যার আপনারও তো অভিজ্ঞতা, আপনি হয়তো, হ্যাঁ আপনারও অভিজ্ঞতা হবে,
সেই অভিজ্ঞতার ভিত্তিতেই হয়তো অনেক সময় আমি বলেছি সাইলিশিয়া M7 হলো সবচেয়ে ভালো কাজ করে কাটা বাইর করার ক্ষেত্রে, হইতেই পারে সেই অভিজ্ঞতাটা আপনারও হোক। আমি বলছি সত্য কি সত্য নয় হয়তো সেটা আপনি প্রমাণ করবেন, সুতরাং আপনি অযথা পাওয়ার দিবেন না। সেখানে হয়তো কাটা ক্ষেত্রে গলায় কাটা বিঁধলে আপনি সাথ দিতে পারেন, কিন্তু আপনার কোনো রোগীর ক্ষেত্রে আপনি আপনার প্রয়োগ করি আপনার অভিজ্ঞতার ভিত্তিতেই আপনি আগামী 3-4 বছর পরে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন স্যার কোন বডিতে কিভাবে আমি প্রয়োগ করব। আমরা একটা গাইডলাইন দিতে পারি। অনেক সময় আমি নিজেও হয়তো 1, 2, 3 ব্যবহার না করে 4 ব্যবহার করি, এটা আপনারা করবেন না। আপনারা 1 থেকে শুরু করবেন। আপনারা শুনবেন কিন্তু প্রয়োগ করবেন না, প্রয়োগ করবেন নিজের অভিজ্ঞতা, অর্থাৎ আমি 1 থেকে দিয়ে দেখি কত পর্যন্ত। কারণ আমি অনেক সময় আলোচনা করি বডি সেন্সিটিভের উপর নির্ভর করে, বডি রিজিডের উপর নির্ভর করে, বডিতে কার বডি কোন ওষুধটা সহজে গ্রহণ করে কোনটা গ্রহণ করে না, রিজেক্ট করে, এগুলি দর্শন করতে করতেই আপনি বুঝতে পারবেন। বুঝতে পারলেই আপনার ডোজ আপনার মাত্রা আপনিই ঠিক করবেন। এখানে কোনো গ্রামার কাজে লাগবে না, আপনার নিজের দর্শনই শ্রেষ্ঠ। আর ওষুধ তো আছেই, মন থেকে শুরু করবেন এবং ধীরে ধীরে এগিয়ে যাবেন চিকিৎসা ক্ষেত্রে। চলে আসি যেই 3টা সূত্রের কথা বললাম, প্রশ্ন আসছে যে স্যার আপনি তো বললেন অর্গাননের, কোন সূত্রেতে এগুলো বলা আছে? 2246, 247, 248, এই 3টা সূত্রে এই এলএম পদ্ধতির কথা বলা আছে এবং সেখানে সংক্ষেপে তার বিস্তৃত আলোচনাও আছে। কি আলোচনা? যেমন রিপ্লেস করা, ঝাঁকি দেওয়া, আর রোগ যতদিন থাকে ততদিন ওষুধ প্রয়োগ করা। তাহলে 50-শত দিন পদ্ধতির আমরা পাইলাম যে 46 থেকে 48 নম্বর সূত্রে এই বর্ণনা আছে এলএম পদ্ধতির কথা, সেজন্যই আমরা সেটা আলোচনা করছি। তাহলে চলে আসি এখন আসি যে কোন কোন জিনিস আমরা ভুল করি, অথবা যেই ভুলের কারণে আমাদের যেন ওর চিকিৎসা ক্ষেত্রে বাধা না হয়। সেই ভুলের জন্য প্রথমেই বলবো যে ঝাঁকি না দেওয়া। দেখুন, ঝাঁকি দেওয়ার একটা সিস্টেম, নিয়ম নীতি আছে, অন্য সময় আমি আলোচনা করার চেষ্টা করব। এই যে ঝাঁকি না দিলে কখনো হোমিওপ্যাথিক কোনো ওষুধই কাজ করে না। তাইলে মনে রাখবেন ঝাঁকিটা এসেনশিয়াল, এটা ভুল হইতে পারে, অথবা রুগীরা দেয় নেই, তাতে করে একই বডিতে একই জিনিসে একই লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ দিলে সেই ওষুধে কোনোদিন কাজ করে না বলেই আমাদের অর্গাননে বিস্তৃতভাবে বলা আছে। যারা অর্গানন পড়ালেখা করেছেন, যারা করেন নাই এগুলো জানার দরকার নেই, আমরা 50 মধ্যে দিয়ে ব্যবহার করব। তাহলে ঝাঁকিটা মাস্ট, অর্থাৎ ঝাঁকি ছাড়া কোনো ওষুধে কাজ করবে না। বারবার পরিবর্তন করা। দেখুন, ওষুধের অবজারভেশন করলেন না করে বুঝলেন ওই ওষুধে কাজ করে না আরেকটা ওষুধ, আরেকটা ওষুধে কাজ করে না আরেকটা ওষুধ, আরেকটা ওষুধে কাজ করে না আরেকটা ওষুধ। এখন আপনি যদি প্রয়োগটা না জানেন, অর্থাৎ বারবার ওষুধ পরিবর্তন করা, সেটাও তো বলে স্যার যদি রুগী ভালো না হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আগে আপনি কি কি লক্ষণের ভিত্তিতেই আপনি ওষুধটা দিয়েছেন। আপনার যদি লক্ষণগুলো মনে থাকে, ওষুধটা যদি সিম্পল হয়, অর্থাৎ ক্রনিক ডিজিজ যদি না হয়, সেগুলো আলোচনা আমরা অনেক করেছি, সেগুলো ভিডিওগুলো দেখে আপনারা জানার চেষ্টা করবেন। এবং পরিবর্তন বারবার করা যাবে না, অর্থাৎ এটার ক্রিয়াটা একটু দেখতে হবে। আর দেখার জন্য আমি ডোজ এবং মাত্রা ঠিক করে দিয়েছি। তরুণ রোগে ঘনমাত্রা, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করেছি, অথবা আমার ভিডিও আছে, দেখার চেষ্টা করবেন। চলে আসি খুব বেশি ডোজ দেওয়া, কখন মাত্রা কখন দেবেন কখন দেবেন না, ডোজ মাত্রার উপরে আমার ভিডিও আছে। আর হচ্ছে অর্গাননের কথা বিশ্বাস না করা, অর্গানন মেনে না চলা। আমার ভুলভ্রান্তি থাকতেই পারে, আমিও তো কিছু দেখলাম, কদিন পর বললাম না এটা ভালো কাজ করে, আজকেও এরকম কোনো লোকে বলতেছে আমার আমার জ্বালা যন্ত্রণা হয়েছে, অমুক হয়েছে, আমি মার্কসল খেয়ে ফেলছি। তাহলে এগুলো কিন্তু হোমিওপ্যাথিকের কোনো নিয়ম নয়। কি ভিত্তিতে আপনি মার্কসটা খাইলেন, কোন কোন জিনিসের উপরে ভিত্তি করে আপনি? আমি বারবারই বলবো, হোমিওপ্যাথিক জানতে হলে তার ক্রিয়া কার্যকলাপ, উৎপত্তি এবং দীর্ঘক্রিয়াশীল ওষুধগুলো সম্বন্ধে ভালো ধারণা না থাকলে
কখনো দীর্ঘমেয়াদী ওষুধগুলো খাবেন না, কারণ অনেক ওষুধ আছে সিম্পল ওষুধ দিয়ে আমাদের এগুলো ভালো হয়ে যায়, সেজন্য গভীর ক্রিয়াশীল ওষুধের প্রয়োজন না। মনে রাখবেন, হোমিওপ্যাথিক ওষুধ হয়তো ক্রিয়া করবে, কাজ করবে, নাহলে নতুন রোগ আপনাকে সৃষ্টি করবে। সুতরাং অযথা আপনার পাওয়ারগুলো বাড়িয়ে তার নতুন রোগের প্রাদুর্ভাব করে আপনি অযথা তার শরীরকে নষ্ট করবেন না, কারণ আপনার কাছে সিম্পল ওষুধ বহু আছে। কারণ মায়াজমেটিক চিকিৎসা করতে গেলে আপনাকে বুঝতে হবে চিররোগ এবং ক্রনিক ডিজিজ বা অ্যাকুইট ডিজিজ কাকে বলে। সেগুলি না জেনে আপনি চট করে ক্রনিক ডিজিজের ওষুধ আপনি প্রথমে যদি প্রয়োগ করে ফেলেন, তাহলে ভুল করবেন, তাহলে আপনার চিকিৎসাতে আটকে গেলেন। এই জন্য সিম্পল ওষুধ দিয়েই শুরু করবেন। এবং আমি প্রথমেই বলবো, 1-1.5 বছর আপনারা খালি তরুণ রোগেরই চিকিৎসা করেন আর পড়ালেখা করেন, দেখেন মানুষের কিভাবে আমরা চিকিৎসা করতে পারি। কি আনন্দ, কি কাজ, এগুলো চোখে দেখলে অবাক হবেন। ভগবান আপনাদের চোখ খুলুক, অর্থাৎ হৃদয় দিয়া দেখুন, তাহলে হবে। আমরা চলে আসি, চলে আসি যেই কথাটা আমরা শেষ করতে যাচ্ছি, কারণ আধা ঘন্টার ভিতরেই অনেক সময়। এখন প্রশ্ন আসছে যে স্যার কি করি ওষুধটা তৈরি করব। আমরা M1 তো M2 বুঝলাম, M1কে আমরা বলবো কিউ বা মাদার, অর্থাৎ 50 ষষ্ঠীর মাদার হচ্ছে M1। সে M1 তৈরি হওয়ার জন্য বিস্তৃত বর্ণনা অর্গননের সূত্রে লেখা আছে, একদম পরিষ্কার করে লেখা আছে। যারা হরিমঞ্চদের বই পড়বেন সেখানেই আছে। তাহলে ওষুধ তৈরি সেখানেও বিস্তৃত বর্ণনা করা আছে। আমি এত কিছুর ভিতরে যাব না। আমাদের ওষুধ তৈরি করার মতন মোহ থাকা উচিত নয়। হ্যাঁ, বলে স্যার এটা করে তো আমরা ব্যবসা করতে পারি। আপনি যদি ব্যবসা কথাই চিন্তা করেন, তাহলে আর ডাক্তারি করবেন কখন? প্রশ্ন আছে, স্যার আমার তো ডাক্তারি করার রুগিয়ে নাই। আমি বিশ্বাস করি না। ঘরে ঘরে রোগ, ঘরে ঘরে মানুষ হাহাকার করছে, জেনারেশন পর্যন্ত আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের আমরাই একমাত্র রুখতে পারি, এবং আগামী প্রজন্ম অন্যর কারো হোক, আপনার পরিবারে আপনি বুঝতে পারবেন কি চিকিৎসা আপনি জানেন, কি চিকিৎসা আপনি শিখেছেন, সেটার গর্ব করুন। আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। আমরা ডাক্তারের অহংকার করার জন্য বলছি না, ডাক্তারের সার্টিফিকেট দিলেই বা কি, না দিলেই বা কি, আমরা সেবা করি মানুষের, অর্থাৎ হৃদয় দিয়ে সেবা করি, এবং যত রকমের লক্ষণের পরিবর্তনের ভিত্তিতেই আমাদের চিকিৎসা। আমরা কোনো রোগের চিকিৎসা করি না। কেন বলতেছি, আজকালকাল দেখবেন যেই আমেরিকায় একসময় হোমিওপ্যাথিকের বহু প্রচলন ছিল, কিন্তু এখন কেউ বিশ্বাসও করে না, কেউ করে না। যাই হোক, আমি সেটা বলছি না। আমি বলছি যে আমরা লক্ষণেরই চিকিৎসা করি, কোনো রোগের চিকিৎসার দরকার নেই। কারণ আমরা এমন এমন পড়ালেখা করে চলে আসছি, রোগ ছাড়া আমরা চিন্তাই করতে পারি না কি লক্ষণের উপরে ভিত্তি করে আমরা ওষুধগুলো প্রয়োগ করব। আমরা যারা কম বেশি যারা ডাক্তারি করি, লক্ষণের উপরে ভিত্তি করেই ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন, রোগের উপরে নয়। কারণ 100 রকমের ওষুধ, একটার ওষুধ দিয়ে ভালো হয়, সেখানে লক্ষণগুলো বল। যেমন ধরেন, মানসিক কষ্টের উপরে যত রোগ হয়, সকল রোগের চিকিৎসায় ইগনিশিয়ান, অ্যাট্রামিউর এবং অ্যাসিড বস কোস্টিকাম, এই কয়েকটা ওষুধ আছে। তাহলে মানসিক রোগের উপরে কোনো রোগী যদি ভিত্তি করে আপনি দেখেন তার রোগগুলো তার এই মানসিক আঘাতের পরে আসছে, তাহলে এই 4টা ওষুধ দিয়েই আপনি সকল রোগীর চিকিৎসা করতে পারবেন। তার কোনো মায়াজমেটিক চিকিৎসার প্রয়োজন হবে না। চলে আসি, তাহলে বুঝতে পারছেন আমরা কিভাবে প্রয়োগ করব, কিভাবে যাব, এলএম পদ্ধতি কেন আসলো, এবং এগুলো জানলাম, কি কারণে ব্যবহার করলাম জানলাম, আর পদ্ধতির কথা বললাম। অর্থাৎ আজকে M1 কিভাবে আমরা প্রয়োগ করব, অর্থাৎ ওষুধ তৈরি করব রোগীর জন্য। সেখানে কেউ কেউ বলা আছে 2 আউন্স, কেউ কেউ বলা আছে 4 আউন্স, কেউ কেউ বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে, বিভিন্ন দর্শনের উপরে ভিত্তি করে ওষুধ দিতেই পারে। আমি এমনও দেখেছি 1 ড্রামতেও দিয়ে কেউ না কেউ ঝাঁকি দিয়েও সেটা দেওয়ার ব্যবস্থা করে, হইতেই পারে। তবে 4 আউন্সের বোতলে ঝাঁকি লাগে ভালো, সেই জন্য 4 আউন্সটাই আমাদের
সর্বজন বিদিত, অর্থাৎ অর্গানের মতামত। কিন্তু আমরা নানা কারণে হয়তো আমি 2 আউন্সে ব্যবহার করি, সে 8 দাগ করে 2 আউন্স আপনার দিতে পারেন 60 ml, 100 mlও দিতে পারেন, অর্থাৎ একটা শিশিতে 100 ml পানি দিবেন, সেখানে আরএস দিবেন। প্রশ্ন আসছে আরএস 10 ফোঁটা অথবা 15 ফোঁটা। এই আরএস না দিলেও অনেক সময় কাজ করে না, এটা আজকে থেকে মনে রাখেন। ওই যে কথা, একটা তথ্য কথা বললাম, কি বললাম, যে আমরা কোন কোন জায়গায় ভুল করি। ঝাঁকি না দিয়া ভুল করি, আরএস না দিয়া ভুল করি, এবং আরএসটা অত্যন্ত প্রয়োজনীয়। এগুলো আমার প্র্যাকটিস করা, অর্থাৎ পরীক্ষিত করা, কারণ এই আরএস না দিলেই ওষুধটা কাজ হয় না, কারণ তার এক্সিস্টেন্স, যাও এগুলো আমি বিস্তারিত আলোচনা করছি না। আরএসটা কম দিতে পারেন, কিন্তু দিতেই হবে। কেউ 2-3 ফোঁটা বলে, কেউ 5 ফোঁটা বলে, কেউ 10 ফোঁটা বলে, কেউ 15 ফোঁটা বলে। প্রশ্ন আসছে, স্যার এগুলো তো ব্যাখ্যাটা কেন? হতেই পারে 2 ফোঁটা, কারণ এগুলো হলো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। সেটা বিস্তৃত আলোচনা আমার আছে ভিডিও, সেগুলো আমাদের চিন্তা নেই। আমরা 10 ফোঁটা দিয়ে শুরু করব, কারণ সেন্সিটিভ বডিতে অনেক সময় আরএস এর গন্ধ লাগলেও তার সহ্য করতে পারে না। সেই সহ্য করার উপরে ভিত্তি করেই আমরা চেষ্টা করব। চলে আসি, তাহলে শিশিটা হয়ে গেল। আমি 2 আউন্সে ব্যবহার করি, আপনি 2 আউন্সে ব্যবহার করতে পারেন, 60 ml অথবা 100 ml ব্যবহার করতে পারেন। দাগ হবে 10টা বা 8টা, ঝাঁকি হবে 10টা, সেটারও কারণ ব্যাখ্যা করা আছে। তবে আপনি যেটাই গ্রহণ করুন, জেনে শুনে গ্রহণ করার চেষ্টা করবেন। সেগুলো আরেকদিন হয়তো আমি বিস্তৃত আলোচনা করব। তাহলে আমরা 8 দাগ ওষুধ 60 ml ট্রান্সপারেন্ট প্লাস্টিক বোতলে ক্যাপসিলিংয়ে 8 দাগ করে 1 দাগ একমাত্রা হিসাবে ট্রিটমেন্ট করব। এটা হচ্ছে জেনারেলাইজেশন। কেউ বেশিও করতে পারেন, কেউ কমও করতে পারেন, সেটা আলাদা কথা। তাহলে আমাদের কথা হচ্ছে, আমরা যেহেতু অ্যাভেলেবেল 60 ml অর্থাৎ 60 ml এর বোতলে শিশিতে আমরা পানি দিয়ে 10 ফোঁটা আরএস দিয়ে 8 দাগ করে 1 দাগ 10 বার ঝাঁকে দিয়ে, অর্থাৎ সাদা ক্যাপে যেটুকু ধরে সেটুকু প্রয়োগ করব। বলে স্যার এই কথাটা কেন বললাম এই কারণে, অনেকের হয়তো স্যারাউন্সের বোতলে ওষুধ খেতে হবে বেশি, ক্যাপে মিলবে না, অমুক করবে না। আমাদের ভাগটা হচ্ছে 60 ml, অর্থাৎ 2 আউন্সের বোতলে 60 ml পানি দিয়ে আপনি সেখানে 10 ফোঁটা আরএস দিয়ে ওষুধকে 8 দাগ করবেন, 1 ডোজ মাত্রা দিবেন। অর্থাৎ ক্যাপে যেটুকু ধরে, সাদা বোতলের ক্যাপে যেটুকু থাকে, তাইলে আর ভাগ করতেও কোনো অসুবিধা হলো না, আর দাগ কাটা না থাকলেও কোনো অসুবিধা হলো না। অর্থাৎ আমরা 8 দাগ করে করলাম। খাবে হয়তো 1 দিন 2 দিন বেশ কম হতে পারে, অথবা এক ক্যাপ 2 ক্যাপের বেশ কম হতে, তাতে করে একেবারে অশুদ্ধ হওয়ার কিচ্ছু নেই, আপনাদের কাজ হবে। তাহলে আজকে থেকে আমরা বুঝলাম যে শিশি কিভাবে প্রয়োগ করব, কিভাবে দেব। এরপরও যদি আপনাদের কোনো অভিজ্ঞতা বা কোনো দর্শন হয়ে থাকে অথবা সেটা আলাদা কথা। আমাদের এটা 20 থেকে 30-40 বছরে এটার উপরে ভিত্তি করেই আমরা ওষুধগুলো দিয়ে যাচ্ছি। তার মানে এটা সর্বজন স্বীকৃত, অথবা জেনারেলাইজেশন। কেউ হয়তো কম দেন, কেউ হয়তো পানিতে মিশাই, 1 কাপের তেল 1 চামচ মিশিয়ে আরেক চামচ করি, আরেক চামচ দেন। এত ঝামেলা যাওয়া অনেক সময় কঠিন, যে কারণে অনেক সময় 50 পদ্ধতি মানুষ করতে চায় না, খেতে চায় না, কারণ ওষুধ তৈরির ঝামেলা, ওষুধ দিতে ঝামেলা। এই সকল ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আজকে এই প্রস্তুতি প্রণালীটা আপনাদেরকে বললাম। অর্থাৎ আমরা জানলাম 60 ml এর ট্রান্সপারেন্ট প্লাস্টিকের বোতল 60 ml দিয়ে 8 দাগ করে 1 ডোজ একমাত্রা, অর্থাৎ 1 ক্যাপ 1 ডোজ হিসাবে আমরা ব্যবহার করার চেষ্টা করব। মনে রাখবেন, 1-2 ডোজেই আপনার ক্রিয়া প্রতিক্রিয়া প্রমাণ হবে। আমরা জানি তরুণ রোগে 1টা বা 2টা পাওয়ারের বেশি কোনো সময়ই দরকার হয় না। সে দরকার হবে কখন, সেটা দীর্ঘ আলোচনা পরে করা যাবে। তাহলে ওষুধ প্রয়োগের আর কোনো বাধা রইল না। আপনারা যারা ভয় পান, যারা প্রয়োগ করতে হয়তো অনেক সময় চিন্তা করেন কি হয়েছে, কত কিছু পড়ছে, ওখান থেকে বেরিয়ে আসেন। ওষুধ কথার দরকার নেই, আপনার ওষুধ আপনার প্রয়োগ করেন, আমি বলে দিয়েছি। কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন। বাকিটুকু আপনার
কোথায় আটকে গেছেন, কেন আটকেছেন এবং আটকিবার কারণগুলো তখন আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন, এত বিস্তৃত জেনে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে গেলে ডাক্তারিও করতে পারবেন না। ডাক্তারি করতে গেলেই ভুল ত্রুটি থাকবেই, প্রয়োগ করেন। কত ভুল আমাদের হচ্ছে সেগুলি সংশোধনেরও ব্যবস্থা আছে এবং আমরা চেষ্টা করব কত তাড়াতাড়ি মানুষের সেবা দিতে পারি। চলে আসি আজকে আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, তাহলে আজকের আলোচনা আমরা এলএম পদ্ধতির ভিত্তিটা কি এবং কেন এলএম পদ্ধতি করব, শততমের পার্থক্য কি, এলএমের এক পাওয়ার থেকে আরেক পাওয়ার যাওয়ার পার্থক্য কি, আমরা আজকে খালি আলোচনা করেছি 3টা সূত্রের অর্গনের ভিত্তিতে। আর কোন কোন জায়গায় আমরা ভুল করি, ঝাঁকি না দিয়ে খুব বারবার ওষুধ পরিবর্তন করে, অর্গনন না মেনে চলে, অনেক সময় ডোজের মাত্রাও বেশি হওয়ার কারণে এগুলো যেন না হয় সেই চেষ্টা করবেন। ওষুধটা সেই হিসাবে তুলনা করবেন, অর্থাৎ যেভাবে বলছি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা বলছি M1 থেকে M2, আমরা এই বিস্তৃত আলোচনা এই মাসে করব কি করি আমরা M1 এর তৈরি হয়, অর্থাৎ আমাদের 50 মাদার এম যেটা আমরা কিউ হিসেবে ব্যবহার করি, যদিও কিউ জেনারেলাইজেশন করা সকল মাদার অন্য জিনিস, অর্থাৎ অ্যালকোহলের পার্সেন্টেজ দিয়ে 1 ফোঁটা, যেমন আমরা চায়না মাদার দিই 1 ফোঁটা বা 10 ফোঁটা করে খান, সেই 1 ফোঁটা দিয়ে যে ওষুধ তৈরি হয় আগামী 50 বছর পৃথিবীর মানুষকে খাওয়াতে পারবেন। যাই হোক, এসবগুলো তথ্য কথা বলে আপনাদের মাথা ভারী করতে চাই না। আমরা সহজ সরল পথ এই শিখেছি, এই প্রয়োগ করব, এভাবে আমরা চিকিৎসা করব। আমরা লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ প্রয়োগ করব। কোনো রকমের রোগের কথা জানবো, রোগের কথা বলবো না। রোগ সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে, এই কারণে অন্তত রোগীরা যেন আলাপ করার সময় বুঝে হ্যাঁ আপনার এই রোগ হয়েছে। কিন্তু আমরা তো রোগের উপরে ভিত্তি করে কোনো ওষুধ দেবেন না, এই আশা রেখেই আজকের এই ছোট্ট আলোচনা অর্থাৎ এলএম পদ্ধতির ভিত্তি শেষ করছি। সকলকে ধন্যবাদ।